শুরু হতে চলেছে আমাদের প্রাণের অনুষ্ঠান রবিবরণ 2026। গত বছরের ঐতিহ্যকে বজায় রেখে সগৌরবে আমরা আমাদের রবীন্দ্র জয়ন্তী পালনের দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে চলেছি। নাচে গানে আবৃত্তিতে আজকের এই বর্ণময় অনুষ্ঠানে সবাইকে স্বাগত। রবি ঠাকুরের নানান সৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা কাহিনী ও আজকের প্রজন্মের চোখে দেখা তার শিল্পকে এক অভিনব পরিবেশনা আজকের এই অনুষ্ঠান। এইবার আমি আমাদের মাননীয় অধ্যাপিকা ললিতা ম্যামকে স্বাগত জানাবো কিছু বলবার জন্য। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছে ছোট ছোট জন্মমৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। স্কটিশ চার্চ কলেজের সমস্ত ছাত্রছাত্রী দ্বারা আয়োজিত রবিবরণ 1433 বঙ্গাব্দের আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমি আহ্বান জানাচ্ছি মাননীয় অধ্যক্ষা, উপাধ্যক্ষ এবং সমস্ত অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন তারা এসে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, যে ছবিটিতে মাল্যদান করা হচ্ছে আমাদেরই ছাত্র সন্তাম কুণ্ডু ও গতবার এই ছবিটি হাতে এঁকে আমাদের ভালোবাসায় ভরিয়ে উপহার দিয়েছিল। সকলকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনার। সুস্মিতাদি, সুস্মিতাদি আপনি একটু আসুন, একটু সুস্মিতাদিকে নিয়ে এসো। দিদি একটু আসুন। স্বাগতাদি, হ্যাঁ স্যার আসুন। দিবি স্যার, হ্যাঁ সবাই একটু ধরে নিন। হ্যাঁ ম্যাডাম আসুন। হে নূতন দেখা দি গারবার জন্মেরও প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ হোক কুহেলিকা করে উন্মোচন। এবার শুরু হতে চলেছে আমাদের অনুষ্ঠানের উদ্বোধন সঙ্গীত। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো।
এবার আমরা আমাদের মাননীয় অধ্যক্ষা মহাশয়া শ্রীমতী মধুমঞ্জরী মণ্ডলকে তার মূল্যবান মতামত দেওয়ার জন্য মঞ্চে অনুরোধ করছি। আশা। সকলকে নমস্কার। আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা যে এরকম একটা উৎসব, এরকম একটা অনুষ্ঠান আমাদের জন্য পরিবেশন করার জন্য। তার কারণ এই রবি বরণ আজকে যেটা মঞ্চস্থ হচ্ছে, এটা সম্পূর্ণ ওদের দ্বারা, ওরা যেভাবে প্ল্যান করেছে সেইভাবেই ওরা এটা মঞ্চস্থ করছে। এবং আমার এই ভীষণ ভালো লাগছে যে ছেলেমেয়েরা নিজেরা শুধু নয়, এই অনুষ্ঠানে ওরা আরও বেশ কিছু জনকে তারা এই অনুষ্ঠানের মধ্যে সংযুক্ত করেছে, যাদের অনুষ্ঠান পরপর পরিবেশিত হবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি 165তম জন্মদিন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পালন করতে। যদিও তার জন্মদিনের জন্য যে আমরা বরাবর করে থাকতাম, সেই দিনটা এখন আমরা ছুটি হিসাবে, সরকারি ছুটি হিসাবে পাই, তাই আগের দিনই আমরা এটা পালন করছি। আর তিনি নিজেই বলেছেন যে জন্মদিন পালন করাটা কারোরই জন্মদিন হোক, সেই জন্মদিন যখন আমার কাছে তিনি আমার মনে জন্মান, সেই দিনটাই হচ্ছে আসল জন্মদিন। অর্থাৎ আজকে যদি আমরা তার স্মরণে এখানে উপস্থিত হয়ে আমাদের জীবনে তার যে মূল্যবোধ, তার যে বক্তব্য, তার যে জীবন আদর্শ, তাকে সেই জেনে আমার মনে যদি তাকে ধারণ করি, তাহলে আজই তার সেই জন্মদিন, আমার ভেতরে তার জন্ম আজ হলো। তাই তার মতো মানুষের, যাকে আমরা আমাদের সমস্ত সুখে দুঃখে, যার লেখা গান, যার লেখা কবিতা নিয়ে আমাদের জীবন, আমরা প্রত্যেকে আমাদের জীবনে আমরা এগিয়ে চলেছি, তাকে ছাড়া আমাদের বাঙালির একটা দিনও আমরা যখন অতিক্রম করতে পারি না, সেই রকম একজন মানুষের জন্মদিন পালন আমরা করছি। আর আজকে আমাদের সমস্ত গান, সমস্ত বক্তব্য যা আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সামনে পরিবেশন করবে, সেগুলো আমরা সেই সবের মাধ্যমে এটা যেন গঙ্গা জলে গঙ্গা পূজার মতোই হবে। তার গান, তার কবিতা দিয়ে তার প্রতি আমরা অর্ঘ্য নিবেদন করব এবং ঈশ্বরকে ধন্যবাদ দেব যে তার মতো মানুষকে তিনি আমাদের প্রদান করেছিলেন, যে তার সেই লেখনী আজও আমাদের অনুপ্রাণিত করছে আর আমাদের সামনের পথে আমাদের এগিয়ে দিতে সাহায্য করছে। এখানে যারা শিক্ষক শিক্ষিকারা যারা এসছেন বা পরবর্তী ক্ষেত্রে আসবেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কটিশ চার্চ কলেজের পরিবারের পক্ষ থেকে। আমরা এখানে অনেকে হয়তো নন টিচিং, তারাও আসবেন। আজকের দিনটা একটা রবীন্দ্র উৎসব হিসাবে স্কটিশ চার্চ কলেজ পালন করছে 2026-এর। আর যারা আমাকে নিমন্ত্রণ করতে এসেছিল, সেই সব ছোট ছোট ছেলে মেয়েরা যারা নিজেদের, এই ছবিটাও ওদেরই আঁকা, আগের বছরের কারোর আঁকা, বাইরে যে ছবিগুলো লাগানো আছে সব ওদের নিজস্ব আঁকা। এই যে এত সুন্দর করে ওরা রবি ঠাকুরকে ভালোবাসছে এবং তার ছবি আঁকছে, তার গান করছে, তার বিষয়ে তারা যে স্মরণ করছে, সেটাই
জন্যই স্কটিশ চার্চ কলেজের পরিবারের সকলের পক্ষ থেকে আমি অমর্ত্য এবং তার টিম এদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ঈশ্বর তোমাদের অনেক আশীর্বাদ করুন। হ্যাঁ, একটা বড় হাততালি ওদের প্রাপ্য। আর তোমাদের কাছ থেকে ভবিষ্যতে যারা, আমি ওদের বলেছি যে পরের যারা আছে তোমাদের জুনিয়ররা, তোমরা ওদের পথ দেখিয়ে যাও যেন এটা চিরকালীন এই যে প্রথা এটা আমরা চালিয়ে নিয়ে যাই, সব সময় যেন ওনার জন্মদিন আমার কলেজে পালিত হয়। অনেক ধন্যবাদ এটা করার জন্য, আপনাদের সকলকে ধন্যবাদ। এবার আমরা ডেকে নিতে চলেছি মাননীয় উপাধ্যক্ষ মহাশয় শ্রী সুপ্রতিম দাস মহাশয়কে। নমস্কার। এই কলেজে রবীন্দ্র জয়ন্তী পালন অনেক বছর ধরে দেখছি, তবে গত বছর থেকে লক্ষ্য করছি যে এই রবিবরণ যার নাম দেওয়া হয়েছে রবীন্দ্র জয়ন্তী পালন, এটা এর মধ্যে একটা অন্য রকমের বেশ একটা নান্দনিক সৃজনশীল ছোঁয়া এসছে। আগামীকাল রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন, যেহেতু এটা ছুটির দিন তাই আজকে হচ্ছে। এখানে মঞ্চে দাঁড়িয়ে আমি লক্ষ্য করছি এবং আগেও শুনেছিলাম, যেটা আমার বিশেষ ভালো লাগা, যে এখন আমার এই কলেজে অনেক ছাত্রছাত্রী যারা পড়ছে তাদের আবার বাবা মারা যারা এই কলেজে আমার ছাত্রছাত্রী ছিল তারাও আজকে উপস্থিত। তো সেটাতে আমার বিশেষভাবে আরও ভালো লাগছে। আমি একটু অন্যরকম কথা বলবো, সেটা বোধহয় এখনকার ছাত্রছাত্রীদের একটু জানাও প্রয়োজন। সেটা হলো যে রবীন্দ্রনাথকে নিয়ে সারা বছরই অনেক অনুষ্ঠান হয়, অনেক চর্চা হয়, অনেক লেখালেখি হয়, অনেক অনুষ্ঠান হয়, কিন্তু যে বিষয়টা নিয়ে কম আলোচনা হয় কিন্তু আলোচনা হওয়া খুব বেশি প্রয়োজন, সেটা হলো যে রবীন্দ্রনাথের যে ইতিহাস বোধ এবং তার যে ইতিহাসের দৃষ্টিভঙ্গি, সেটা অনেকেই ততটা জানেন না, সেটা নিয়ে তত আলোচনাও হয়নি। নিঃসন্দেহে আমরা জানি যে তিনি এত বিশ্ববরেণ্য কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রকর এবং আরও নানা ভূমিকায় তাকে আমরা দেখেছি এবং আলোচনাও শুনেছি, দেখেছি। কিন্তু যেটা এখানে বলার কথা সেটা হলো যে রবীন্দ্রনাথ কিন্তু গত অন্তত 4-5 দশক ধরে ঐতিহাসিকদের কাছে একজন ঐতিহাসিকের মূল্য পেয়ে আসছেন। দু একটা কথা বলি যেহেতু সময় খুব কম। 1800 মোটামুটি 95-96 থেকে 1915 সালের মধ্যে রবীন্দ্রনাথ, যেটা হয়তো সবাই জানেন না, যে অন্তত 35টা প্রবন্ধ লিখেছিলেন, যেগুলোকে আমরা ঐতিহাসিক প্রবন্ধই বলবো। তিনি যে উপন্যাস লিখেছেন, ঘরে বাইরে হোক, শেষের কবিতা হোক বা চতুরঙ্গ হোক, এগুলোর মধ্যে আমরা ইতিহাস খুঁজে পাই। শেষের কবিতার মধ্যেও এক ধরনের ইতিহাস পাই। কিন্তু মনে রাখতে হবে যে আমরা তাকে একজন ঐতিহাসিক হিসাবে কোনো অংশে কম গুরুত্ব দিতে পারি না। কয়েকটা কথা বলি। প্রথমত, তার একটা খুব পরিষ্কার ইতিহাসের দর্শন ছিল, যাকে আমরা বলি ফিলোসফি অফ হিস্ট্রি। অর্থাৎ তার একটা মৌলিক প্রশ্ন ছিল যে মানুষকে আমরা কিভাবে দেখব, একজন বিশ্ব নাগরিক হিসেবে, একটা দেশের নাগরিক হিসেবে, নাকি ইতিহাসের যে একটা বিপুল বিস্তার তার ভিতরে সেই ক্যানভাসের একজন সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে। বহু প্রবন্ধে এটা লিখেছেন। দ্বিতীয়ত, তার লেখালেখির একটা বড় অংশ হচ্ছে ন্যারেটিভ, হিস্টোরিক্যাল ন্যারেটিভ, ঘটনাক্রম, কাহিনী, মানুষ, নেতৃত্ব, বিভিন্ন দেশ,
এবং এখানে তিনি সবসময় নিজের দেশকে অতিক্রম করেছেন। আমি এ প্রসঙ্গে একটা দুটো কথা একটু পরে বলবো। আর তৃতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ, যাকে আমরা আজকে এত আধুনিক সমাজবিজ্ঞানের দৃষ্টিতে হিস্টোরিওগ্রাফি বা ইতিহাস দর্শন বলি, এটা সেই 1890-এর দশকে বা 1910-এর সময়কালে রবীন্দ্রনাথ কিন্তু অন্যতম একজন স্রষ্টা হিসেবে এর একটা দিক নির্দেশ করেছিলেন। আমি তৃতীয়টা নিয়ে আগে বলি। তিনি অত্যন্ত অখুশি ছিলেন তখনকার বইগুলোতে ভারতবর্ষের এবং বাইরের যে ইতিহাস পড়ানো হতো, স্কুল পাঠ্য এবং কলেজ পাঠ্য। কারণ তিনি মনে করতেন যে এর মধ্যে রাজা রাজরাদের কাহিনী বেশি এবং বিদেশি শক্তি, ঔপনিবেশিক শক্তি, ব্রিটিশ শক্তি, তারা কিভাবে ভারতবর্ষকে তাদের বীরত্ব দিয়ে, শৌর্য দিয়ে, তাদের পরাক্রম দিয়ে ক্রমাগত বিজিত করে তুলছে, সেটাই যেন এই ইতিহাসের একটা চলমানতা। কিন্তু ইতিহাসের চলমানতার মূল কথা পরাক্রম হতে পারে না। তাই এর একটা পাল্টা রবীন্দ্রনাথের নিজস্ব বক্তব্য ছিল, সেটা হলো যে ভারতের সংস্কৃতি, ভারতের সমাজ এবং ভারতের মানুষের নানা রকমের চলমান মূল্যবোধ, এইগুলো নিয়ে যে ইতিহাস লেখা হবে। যে কারণে আমাদের ঐতিহাসিকদের মধ্যে অত্যন্ত বিশিষ্ট যদুনাথ সরকার, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি যে ঐতিহাসিককে খুব গুরুত্ব দিয়েছিলেন, জার্মান ঐতিহাসিক লিওপোল্ড র্যাঙ্কে, রবীন্দ্রনাথ তাকে অত গুরুত্ব দেননি। কারণ তিনি মনে করতেন না যে কেবলমাত্র নথিপত্র থেকে, কেবলমাত্র তথ্য সম্ভার থেকে একটা পরাক্রম এবং সামরিক শক্তির কাহিনী লিখতে পারলে সেটাই একটা প্রকৃত ইতিহাস হতে পারে। মনে রাখতে হবে তিনি কিন্তু সাহিত্যিক। তিনি গান লিখছেন, ছবি আঁকছেন, কবিতা লিখছেন, উপন্যাস লিখছেন, নাটক লিখছেন, নাটক মঞ্চস্থ করছেন। কিন্তু এই যে বিষয়টা, এটা অত্যন্ত বিস্ময়কর। তিনি একটা বড় উদাহরণ দিয়েছেন, সেটা হলো আমেরিকা এবং অস্ট্রেলিয়ার উদাহরণ। সেখানে তিনি বলছেন তার ঐতিহাসিক উপন্যাস এই বলে একটা প্রবন্ধও ছিল, এবং 1890-এর দশকের শেষের দিকে অন্তত দুজন, একজন হলেন জাস্টিস রানারে, মহারাষ্ট্রতে মহাদেব গোবিন্দ রানারে, তিনি ইতিহাস চর্চার একটা ধারা তৈরি করছেন। আর আমাদের বাংলায় অক্ষয় কুমার মৈত্রেয়, যিনি একটা পত্রিকা বার করছেন, সেই পত্রিকাটাকে বলা যেতে পারে ইতিহাসের প্রথম একটা পত্রিকা, ঐতিহাসিক চিত্র। রবীন্দ্রনাথ এই ধারাটাকে দেশজ ধারা হিসাবে গ্রহণ করেছিলেন। কারণ এর মধ্যে কেবলমাত্র পরাক্রমের বাইরে থেকে এসে কেবলমাত্র পরাক্রমের মধ্য দিয়ে উপনিবেশ স্থাপন করা হচ্ছে তা নয়। যে কারণে তিনি রাজপুত কাহিনী, পাঞ্জাবের কাহিনী এবং বিশেষ করে আমাদের বৈষ্ণব পদাবলী, রস সাহিত্য, এইগুলোর মধ্য দিয়ে, এবং আগে তো ইতিহাস আসলে কাব্যের মধ্য দিয়ে লেখা হতো। রবীন্দ্রনাথ কথা ও কাহিনীতে কিন্তু এই ইতিহাস যে কাব্যের মধ্য দিয়ে লেখা যায় তার ধারাটা প্রথম প্রতিষ্ঠা করলেন। এবং যেখানে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার ওই উদাহরণ দিয়ে বললেন যে যখন আমেরিকা এবং অস্ট্রেলিয়া ঔপনিবেশিক শক্তির দ্বারা বিজিত হলো, তখন কিন্তু সেখানকার যারা অ্যাবরিজিনালস, যাদেরকে বলা হতো দ্য অটকথনস, তাদেরকে পদানত করা হলো এই অর্থে যে তাদের সংস্কৃতি, তাদের নিজস্বতা, তাদের যে ঐতিহ্য, সেগুলোকে সম্পূর্ণভাবে, যাকে আমরা বলি অ্যাসিমিলেশন, সেটা ঢুকিয়ে নেওয়া হলো। তাদের আর আলাদা স্বাতন্ত্র্য থাকলো না। আমেরিকার ক্ষেত্রে যেটা পুরোটা ঘটল না, সেখানে তাদের যে নিজস্ব সংস্কৃতি, তাকে একটা বাইরের সংস্কৃতির দ্বারা পদানত করা হলো। এই দুটো বড় উদাহরণ তিনি দিয়েছেন, অস্ট্রেলিয়া এবং আমেরিকা। এবং বলছেন পাশাপাশি যদি ভারতবর্ষকে রাখি, তাহলে ভারতবর্ষের যে ছবিটা, সেটা হচ্ছে আ পিকচার অফ ডিফারেন্স।
আ পিকচার অফ ডিফারেন্স, একটা ভিন্নতার ছবি। আজকে আমরা এত কথা বলি, বহুস্বর বলি, আদারাইজেশন বলি, অপর বলি, অনেকে সন্তানের নামই অপর রাখছেন বা অপরা রাখছেন। এতে যে অপর কথাটাকে এভাবে ব্যবহার না করে অপরত্বের যে একটা ভাবনা, যেটাকে সমীহ করা, শ্রদ্ধা করা, যেটাকে মূল্য দেওয়া, যার মধ্য দিয়ে একটা ভিন্ন ধরনের সংস্কৃতি তৈরি হতে পারে, এ কালচার অফ ডাইভার্সিটি। রবীন্দ্রনাথের এই 1895 থেকে 1915 মধ্যে যে 35টা প্রবন্ধ, তার মধ্যে কত উদাহরণ দেব। ইংরাজ ও ভারতবাসী, রাজকুটুম্ব, প্রসঙ্গ কথা, পল্লী সমাজ, ভারতের ইতিহাস, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু এক ধরনের, এমনকি তিনি করি ও কোমল যখন লিখছেন তার মধ্যেও, যাকে পরে ঐতিহাসিক টয়েনবি বলছেন সিনক্রেটিজম। রবীন্দ্রনাথ এত শব্দ বলতেন না। বঙ্কিমচন্দ্র খুব সচেতন লোক, তিনি লিখতে গিয়ে শেক্সপিয়র লিখছে যে আমি কিন্তু শেক্সপিয়র পড়েছি। তিনি লিখতে গিয়ে মোক্ষমূলার লিখছেন যে আমি কিন্তু ম্যাক্স মুলার পড়েছি। কিন্তু রবীন্দ্রনাথ এই প্রবন্ধগুলোতে বারবার সম্মতির কথা বলছেন। একবারও বলছেন না যে তিনি জন লক পড়েছেন। কারণ জন লকের লেখায় কনসেন্ট, যেটা সিভিল সোসাইটির সার কথা, গোড়ার কথা, আদি কথা, সেই কনসেন্টের কথা বারবার রবীন্দ্রনাথের লেখায় আছে, এমনকি ঘরে বাইরেতেও আছে। তিনি সম্মতি কথাটা বলেছেন। তাই আমরা মনে করি যে রবীন্দ্রনাথকে যখন আমরা দেখব, তখন এই যে তার এই যে সত্তাটা, আজকে অনেকে বলেন যে শরদিন্দু যখন কালের মন্দিরা লেখেন, তখন সে সম্পর্কে রমেশচন্দ্র মজুমদার বলছেন আপনার সোনার কলম হোক, আমাদের লেখা তো কেউ পড়ে না, কিন্তু আপনার কালের মন্দিরা আপনার তুঙ্গভদ্রার তীরে থেকে যাবে। ঠিক একইভাবে রবীন্দ্রনাথ লিখছেন যে যদি আমরা ক্রুজেডের ইতিহাস পড়ি, তাহলে আইভ্যানহো, স্কটের আইভ্যানহো মাথায় রেখে পড়লে হবে না, কারণ সেখানে একটা অন্য ধরনের ভিশন চলে আসবে। এই যে আলাদা আলাদা করা, আজকে আমরা এত ফ্র্যাগমেন্টেশনের কথা বলি, আজকে আমরা এত ভিন্ন সংস্কৃতির কথা বলি, প্রচারের মধ্যে না গিয়ে তার এত প্রবন্ধের মধ্যে তিনি লিখেছিলেন। তাকে অনেকে ভুল বুঝেছিলেন। ব্রহ্মমাধব উপাধ্যায় বা বিপিনচন্দ্র পালও তাকে বড়লোকের ছেলে, এলিট মনে করতেন, কারণ তিনি ঘরে বাইরের উপন্যাসে সম্মতি খুঁজে পাননি, এবং যে কারণে তিনি তখনকার বাংলাদেশের স্বদেশী আন্দোলন থেকে বেরিয়ে এসেছিলেন। তো যাই হোক, আমি এত কথা এই কারণে বললাম যে আমরা তো সমানেই অনেক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, এটা ভারতবর্ষের নয়, সারা পৃথিবীতেই। তাই এইসব জায়গায় আমরা খালি রবীন্দ্রনাথের গান গাইব আর ভালো ভালো কথা বলবো, কুলুঙ্গিতে তুলে রাখবো, তা নয়। রবীন্দ্রনাথের ছবিটা পুজো করার জন্য নয়, তাকে বোঝার জন্য। আর বোঝার একটা বড় হাতিয়ার তো ইতিহাস, আর রবীন্দ্রনাথ নিজেই তো একজন বড় ঐতিহাসিক। ওয়ার অ্যান্ড পিসকে যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমাদের ঘরে বাইরেকেও মনে রাখতে হবে। এটুকুই বলবো। এবং আমি আবারও বলি যে আমি আলাদা করে নাম করব না, যে এত মানে আমি কি বলবো, যে এত এত ক্রিয়েটিভ, এত এস্থেটিক রবীন্দ্র জয়ন্তী পালন আরও হোক, এবং ছাত্রছাত্রীদের এই যে একটা সাংঘাতিক উদ্যম, রবীন্দ্রনাথ যেটাকে বলতেন ইতিহাসের ক্ষুধা, ইতিহাস বুভুক্ষা, এই ক্ষুধা আরও থাকুক, যাতে নাকি আমাদের ছেলেমেয়েরা অনেক দূর যেতে পারে। অনেক ধন্যবাদ। এইবার ডেকে নিচ্ছি আমাদের বিএড বিভাগের অধ্যাপিকা শ্রীমতী শ্রেয়া সেনকে তার একটি একক সঙ্গীত পরিবেশনার জন্য। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, কবে তুমি গেছি
চেয়েছিলে ভুলে গিয়েছি, কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি, শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কথা কয়ো না, তুমি চেয়ে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও, তুমি কথা কয়ো না, তুমি চেয়ে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে আছি মধুর প্রাণে, আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে, তোমার আখির মতন দুটি তারা ঢালু কিরণ ধারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। ধন্যবাদ। এবার আমরা অর্থনীতি বিভাগের অধ্যাপিকা মৌসুমী মান্নাকে ডেকে নেব তার একটি একক নিবেদনের জন্য। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কোলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি একা গ্রামখানি মেঘে ঢাকা, তরু ছায়া মুষি মাখা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায়ে ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়িকে ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমারই সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনো ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এবার আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার।
এরপরে আমরা অনুরোধ করছি বাংলা বিভাগের অধ্যাপিকা শ্রীমতী ললিতা রায়কে একটি একক সঙ্গীত পরিবেশনার জন্য। ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিল রে ধনিল রে হ্যারো গোয়ন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে হ্যারো গোয়ন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে। ধনিল রে ধনিল রে কলুষ কলমশ বিরোধ বিদ্বেষ হৌক নির্মল হৌক নিঃশেষ চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণ কাজে। শরতরঙ্গিয়া গাবে হঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম শরতরঙ্গিয়া গাবে হঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র পবিত্র বিশ্ব সমাজে। ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিল রে ধনিল রে। নমস্কার। অনেক ধন্যবাদ ললিতা ম্যামকে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশে। বিএড বিভাগের ছাত্রীদের এবার তাদের পরিবেশনার জন্য আহ্বান করছি। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্য জগতের নয়, শিক্ষা জগতেও এক উজ্জ্বল নক্ষত্র তিনি। আমাদের শিক্ষক শিখন বিভাগের পাঠ্যক্রমেও রবি ঠাকুরের অবাধ বিচরণ। আমরাও শিখছি কিভাবে শিখন পদ্ধতির নানা খুঁটিনাটিকে রবি ঠাকুর তার রঙে রঙিন করেছেন। নিকট আগামীতে আমরা চেষ্টা করব ভানু সিংয়ের পথ অনুসরণ করতে। আজকে বরং তার ঐতিহাসিক লেখনীকে আমরা নিজেদের মতন করে প্রকাশ করবার চেষ্টা করছি। পূজারিণী নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি বিখ্যাত কাব্যনাট্য। এটি মূলত বৌদ্ধ ধর্মের আদর্শ, মানবতা, ত্যাগ এবং সত্যের জয়ের কাহিনীকে নিয়ে রচিত হয়েছিল। নাটকের কেন্দ্রীয় চরিত্র শ্রীমতী, যিনি ভক্তি ও আত্মত্যাগের প্রতীক। রাজার আদেশ অমান্য করেও তিনি বুদ্ধের পূজা করেছিলেন এবং বুদ্ধের পায়ে অর্পণ করেছিলেন নিজের জীবন। এই নাটকের মাধ্যমে রবীন্দ্রনাথ মানুষের অন্তরের স্বাধীনতা, ধর্মীয় সহিষ্ণুতা এবং নৈতিক আদর্শের গুরুত্ব তুলে ধরেছেন। পূজারিণী নাটকে কাব্যিক ভাষা, সঙ্গীতধর্মী আবহ
এবং গভীর মানবিক অনুভূতির সুন্দর সমন্বয় দেখা যায়। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে এই নাটক বিশেষভাবে মঞ্চস্থ করা হয়, কারণ এটি রবীন্দ্রনাথের সাহিত্যিক ও মানবতাবাদী চিন্তার এক উজ্জ্বল উদাহরণ। তাই আমরা শিক্ষক শিক্ষণ বিভাগের প্রথম বর্ষের ছাত্রীরা কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে আমরা পূজারিণী নৃত্যনাট্যটি পরিবেশন করার চেষ্টা করছি। বুদ্ধং শরণং গচ্ছামি ধাম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। আমি পূজারিণী শ্রীমতী, বুদ্ধের চরণের দাসী। দুঃখের ভাবসাগরের মধ্যে দিয়ে তোমার কাছে আমার আহুতি। আমাকে পড়াও তোমার জ্যোতির টিকা। সমস্ত মলিন, সমস্ত কালো, সমস্ত লজ্জার আবরণকে ঘুচিয়ে জ্বালাও প্রদীপ শিখা। আমি পূজারিণী শ্রীমতী, বুদ্ধের চরণের দাসী। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি করি জোর করো হে ভুবনেশ্বর। করি জোর করো হে ভুবনেশ্বর। দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি। রাজপ্রাসাদে আদেশ। নৃপতি বিম্বিসার বুদ্ধের চরণে স্থান নিয়ে প্রাসাদ মাঝে বানিয়েছিলেন এক সুন্দর স্তূপ। প্রতি সন্ধ্যাবেলা রাজবধূ রাজমাতা সেখানে যান কনক প্রদীপ জ্বালাতে। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সদ্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগমন মাঝে। বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সদ্য সুন্দর। ধর্মের নামে আজ রাজাদেশ। বুদ্ধ মূর্তির পূজা হবে নিষিদ্ধ। হে পুরোহিত, সবাইকে ডাকো, জানিয়ে দাও রাজ্যবাসীকে আজ থেকে আমার রাজ্যে বুদ্ধের পুজো নিষিদ্ধ। আমার রাজ্যে এক ধর্ম, এক পথ, অন্য উপাসনা বিদ্রোহের সামিল। কিন্তু মহারাজ, প্রজারা যে ভয়ে নত হবে। ভয়?
ভয় তো শাসনের শক্তি। শোনো, শুনে রাখো সবাই, বেদ, ব্রাহ্মণ, রাজা ছাড়া আর কিছু নেই পূজা করিবার। মন্দিরের অন্তরাল। বুদ্ধ মূর্তির সামনে শ্রীমতী প্রদীপ জ্বালায়। এমন আদেশ পাওয়ার পরও থালায় ফুল সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে শ্রীমতী গেলেন রাজমাতার কাছে। করিস কি? তুই জানিস না রাজা অজাতশত্রুর নির্দেশ, স্তূপে যে প্রদীপ দেবে তার প্রাণ যাবে সঙ্গে সঙ্গে। ব্যর্থ মনে আস্তে আস্তে শ্রীমতী বেরিয়ে যায়। বধূ অমিতা তার ঘরে বসে সাজগোজ করছিল। অবোধ মেয়ে, কি মনে করে এনেছিস এই পূজার উপকরণ? জানিস না কে কোথায় দেখে নেবে? জানিস না কি কি ঘটতে পারে? তার ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে মন্দিরে এগিয়ে যায় সে। হে প্রভু, চারিদিকে আজ নিষেধের অন্ধকার, তবু তোমার চরণে এ আলো জ্বালাই। জানি ভয় নেই, তুমি আছো। নিভৃতে জলে ভক্তির দীপ, রাজ আদেশ তারে ছুতে পারে না। জনহীন প্রান্তরে একাকী নিভৃতে শ্রীমতী বসে রইল। না, সে অর্চনা বিনে কোথাও যাবে না। ধরা পড়া, দিনের শেষে রাত্রি নামে, কাজ শেষ হয় রাজ্যে। রাজগৃহেও মন্ত্রণা শেষ। হঠাৎ একজন সৈনিক খেয়াল করে রাজার বিজন কাননে সেই স্তূপের সামনে এত আলো কিসের? খোলা তলোয়ারে নিয়ে ছুটে আসে পুররক্ষক। কে ওখানে? আমি শ্রীমতী, বুদ্ধের দাসী। প্রদীপ, পূজা হচ্ছে নাকি? হ্যাঁ, পূজা করছি। জানো না রাজার আদেশ? জানি তো, কিন্তু প্রভুর আদেশ আরও বড়। তাই নাকি? বেশ, চলো রাজসভায়। আচ্ছা, বেশ। রাজসভা বিচার। শ্রীমতী সামনে হাত জোর করে দাঁড়িয়ে, ভয় নেই তার, দৃঢ় অথচ শান্তভাবে দাঁড়িয়ে আছে শ্রীমতী রাজা অজাত শত্রুর সামনে। তুমি আদেশ অমান্য করেছ? হ্যাঁ মহারাজ। কেন? কারণ ভক্তি যে আদেশ মানে না। প্রাণের ভয় নেই? ভক্তের প্রাণ প্রভুর কাছে আগেই সমর্পিত। মহারাজ, এখন উপায়? ওকে বরং দৃষ্টান্তমূলক শাস্তি দিন। তবে শেষ সুযোগ দিতে চাই আমি তোমাকে। বলো, পূজা ত্যাগ করবে নাকি প্রাণ দেবে? পূজা ত্যাগ করব? না মহারাজ, তা পারবো না। কারাগার। শ্রীমতী একা নিবিষ্ট মনে প্রভুর চিন্তায় রত। হে প্রভু, কাল হয়তো শেষ প্রভাত, কিন্তু আমার ভয় নেই। তোমার নামেই আমার মৃত্যু হোক। ভক্তির শক্তি নীরব কিন্তু অটল। মৃত্যুদণ্ডের প্রাঙ্গণ। সৈনিক, রাজা, জনতা
সবাই দাঁড়িয়ে আছে। শেষবার জিজ্ঞাসা করছি, বুদ্ধকে ত্যাগ করবে? না মহারাজ, আমার জীবন তুচ্ছ, ভক্তি অমূল্য। তুমি ভয় পাচ্ছ না? ভয়? যেখানে প্রভু আছেন সেখানে ভয় কিসের? হাসি মুখে মৃত্যুবরণ করে, ভক্তি রাখে আপন জয়। হে প্রভু, তোমার চরণে এ প্রাণ অর্পণ করলাম, গ্রহণ করো আমার শেষ অঞ্জলি। রাজশক্তির ভয় ক্ষণস্থায়ী, ভক্তি চিরন্তন। পূজারিনীর মৃত্যু মৃত্যু নয়, তা মনোবল ও দৃঢ়তার প্রকাশ। নমস্কার, শেষ হলো আজকের আমাদের নিবেদন পূজারিনী। এসো এসো ওই বৈশাখী দিন, তোর লয় মোর আছে শত ঋণ। জন্ম লোভিল আজ দেখি তাই, নতুন আলোর রবি, যার হাত ধরে ফুটে ওঠে ছবি, বিশ্ব জগৎ কবি। আমি চেয়ে ডাকি বৈশাখী হায়, উত্তরে সেজে মৃদু গান গায়। জন্ম লোভিল এমন মানুষ, অন্তরে যার আলো, তার প্রাণের ওই সুধায় যে মোর ঘুচল সকল কালো। তার প্রাণের ওই সুধায় যে মোর ঘুচল সকল কালো। প্রেমের বাদল নামলো তুমি জানো না হয় তাও কি, প্রেমের বাদল নামলো তুমি জানো না হয় তাও কি। আজ মেঘের ডাকে, আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি। সে তারেতে তার বেঁধেছি, আমি সুরলোকে সুর সেধেছি। আরে তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি। আয় আসরেতে বুঝিয়ে এলে না, রাগ উঠেছে বারে বারে তুমি সারা দাও কি। রাগ উঠেছে বারে বারে তুমি সারা দাও কি। আর ঝুলন দিনে, আর ঝুলন দিনে বলুন লাগে তোমার পরাণ ফেলে না। প্রাণের মাঝে সুধা আছে যাও কি, আমার প্রাণের মাঝে সুধা আছে যাও কি। আয় বুঝি তার খবর পেলে না, পারিজাতের মধুর গন্ধ পাও কি। আয় বুঝি তার নাগাল মেলে না, প্রাণের মাঝে সুধা আছে যাও কি। আমার প্রাণের মাঝে সুধা আছে যাও কি। আয় বুঝি তার খবর পেলে না। এমন করিয়া বৈশাখী রাজ প্রাণে ধরে রাখে রবীন্দ্র সাজ। এমন করিয়া ফুল ফুটে তাই, রবি মোর আজ প্রাণ খুলে গায়। মল্লিকা ওই বনেতে ফুটিল নতুন কুসুম পালা, নতুন কুসুমে মিলে গাথে ওই বিনি সুতোর মালা। নতুন কুসুমে মিলে গাথে ওই বিনি সুতোর মালা। তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে। তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে। শিশির
চলে যায়। এমন করেই রবি ছড়িয়ে দিলেন বহ্নি শিখা নতুন আলোর ছবি। তারায় তারায় তার বাণী রয়, কুসুম ফোটে প্রাতে। রবি সে যে প্রাণের আলো, একলা দিবস রাতে। রবি সে যে প্রাণের আলো, একলা দিবস রাতে। না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, দেয়া গেলে আসে হাতে। দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধারো রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। এমন করিয়া হাজার লেখা, হাজার হাজার গান। এমন করিয়া রবি ঠাকুর প্রাণের মাঝের টান। এমন করিয়া কবি মোর আজ ভালোবাসা তরে দেন নবসাজ। এমন করিয়া প্রাণ মেলে প্রাণে, বিশ্ব জগৎ ভবে। এমন করিয়া তার গানে ওই নিভিতে থাকিবে নামখানি সেই, কোথা হতে ওই কবে। এমন করিয়া তার গানে ওই নিভিতে থাকিবে নামখানি সেই, কোথা হতে ওই কবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে, তার তার কি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এমনভাবে প্রতিটা দিনেই রবীন্দ্রনাথ থাকেন। এমনভাবেই বিশ্বকবি সবটি বেঁধে রাখেন। এমন করেই লেখায় গানে ভরে ওঠে প্রতি ঘর। এমন করেই রবীন্দ্রনাথ প্রাণের মাঝের স্বর। এমন করেই প্রাণের মানুষ প্রাণের মাঝে রয়। এমন করেই রবির গানে রবির পূজা হয়। এমন করেই রবির গানে রবির পূজা হয়। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা।
প্রাণে তাই হেরি তাই সকলখানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। গোটা প্রোগ্রামটায় আপনাদের সাথে সঙ্গ দেবে বাদ্যযন্ত্রে সৈকত বর, তবলায় রুদ্রেন্দু ভট্টাচার্য, হারমোনিয়ামে পরম শিবম ঘোষ এবং অভিক মণ্ডল সিনথেসাইজারে। শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল, হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী। দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা, চক্ষের নিমেষে গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম। প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি পঙ্কশয্যা হতে। লজ্জা শরম ত্যাগী জাতি প্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায় ধর্মের ভাসাতে চাহে বলের বন্যায়। কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি, শ্মশান কুকুরদের কাড়াকাড়ি গীতি। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে করুণা ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে করুণা ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে করুণা ম্রিয়মান। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, নারী সংশয়। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, নারী সংশয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে করুণা ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান। নিজের দু ডানায় ভর করে আকাশে উড়ান দেওয়া যায় বটে, তবে তার জন্য লাগে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতি। সভ্যতার সংকট শীর্ষক প্রবন্ধে তিনি জাতীয়তাবাদকে উগ্র জাতীয়তাবাদ হিসাবে চিত্রায়িত করেছেন, যার রূপ দানব সদৃশ্য। এই উগ্র জাতীয়তাবাদের নৃশংস চরিত্র ছোট ও দুর্বল রাষ্ট্রসমূহকে হিংসার যুপকাষ্ঠে বলি দিতে বিন্দু মাত্র দ্বিধা করে না। রবীন্দ্রনাথের কাছে মানুষের জীবন রাষ্ট্রের চেয়েও বেশি মূল্যবান। আজকে যখন মধ্য এশিয়াতে আন্তর্জাতিক কূটনীতি আর দেশজ হিংসার ফলাফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষদের, ইরানে বাচ্চাদের স্কুলে বোমাবর্ষণ হচ্ছে, তখন সত্যি আমাদের বড় দরকার রবীন্দ্রনাথের ন্যাশনালিজমের দর্শনের কাছে ফিরে যাবার। রবীন্দ্রনাথ কখনো অন্ধ দেশপ্রেমিক ছিলেন না, বরং তিনি ছিলেন সত্য ও ন্যায়ের উপাসক। তিনি তাঁর জীবনব্যাপী সংগ্রামে অমঙ্গল ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছেন, মানবতার পক্ষে দাঁড়িয়েছেন। তিনি দেশপ্রেমের সেই অন্ধরূপের সমালোচনা করেছিলেন যা এখন আমাদের দেশ জুড়ে দাপটের সাথে চলছে।
1908 সালের প্রথম দিকে। তিনি মহান ভারতীয় বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর স্ত্রী অবলা বসুর সমালোচনার জবাবে একটি চিঠিতে তার অবস্থান সংক্ষিপ্তভাবে তুলে ধরেছিলেন। দেশপ্রেম আমাদের চূড়ান্ত আধ্যাত্মিক আশ্রয় হতে পারে না, আমার আশ্রয় মানবতা। আমি হীরার দামে কাঁচ কিনব না, এবং যত দিন আমি বেঁচে থাকব কখনো দেশপ্রেমকে মানবতার উপর জয়ী হতে দেব না। এই সব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা। এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা। ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া শির একত্র দাঁড়াও দেখি সবে। যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে। যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধে। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, আমি মানব একাকী ভ্রমি বিষয়ে ভ্রমি বিষয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমা নিলয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, অনন্ত দেশকালে অগণ্য দীপ্ত লোকে তুমি আছো। ওরে চাহি আমি চাহি তোমা ভারে, অনন্ত শান্তি মগ্ন চরাচর, শব্দ সর্বকোলাহল, শান্তি মগ্ন চরাচর, এক তুমি তোমা মাঝে, আমি একা নির্ভয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, আমি মানব একাকী ভ্রমি বিষয়ে ভ্রমি বিষয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। রবীন্দ্রনাথের কাছে দেশ কেবল একখণ্ড ভূখণ্ড নয়, তিনি তাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের চোখে দেখেন। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। জাতীয়তাবাদকে এক ভয়াবহ বিপদ হিসাবে রবীন্দ্রনাথ আখ্যায়িত করেছেন। পাশ্চাত্যের জাতীয়তাবাদ যন্ত্র নির্ভর ও বাণিজ্যিক সভ্যতার হাত ধরে সাম্রাজ্যবাদের রূপ ধারণ করেছে। বিজ্ঞান ও বাণিজ্যকে হাতিয়ার করে জাতীয়তাবাদকে চালিকা শক্তি হিসাবে গ্রহণ করে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশকে
সীমাহীন দারিদ্র্য, অভাব, অনটনের মধ্যে ঠেলে দিয়েছে এই পাশ্চাত্যের জাতীয়তাবাদ। বিশ্বের এই দুর্বল রাষ্ট্রসমূহে ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের তৈরি দ্রব্য রপ্তানি করেছে অবাধে এবং নিজেদের অর্থভাণ্ডার স্ফীত করেছে ক্রমশ। সুতরাং কবিগুরু রবীন্দ্রনাথের মতে পাশ্চাত্যের জাতীয়তাবাদ বাণিজ্যিক স্বার্থের জন্য অন্যান্য ছোট দুর্বল রাষ্ট্রগুলোকে যেভাবে শোষণ করে চলেছে, তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে এই জাতীয়তাবাদ কখনোই মানব জাতীয় সভ্যতার পক্ষে মঙ্গলজনক হতে পারে না। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আমাদের কাছে যে কোনো কঠিন পরিস্থিতিতেই বিশ্ব মানবের দ্বারা উচ্চারিত এই পুণ্যবাণীর নামই রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাণীর সুরের আজ বিশ্বজুড়ে ধ্বনিত হওয়া বড় দরকার। রবীন্দ্রনাথ যখন প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে পাশ্চাত্য জাতীয়তাবাদের আগ্রাসন দেখলেন, তখন তিনি উপলব্ধি করেন রাষ্ট্রযন্ত্র যখন মানুষের উপর চেপে বসে, তখন মানুষের মানবিক সত্তা বিনষ্ট হয়। আপন স্বার্থ চরিতার্থ করতে, প্রতিবেশী দেশে পরমাণু বোমা নিক্ষেপ করতে একবার শাসকের হাত কাঁপে না? এমন পরিস্থিতিতে আমাদের একজন অবলম্বনের বড় দরকার, যার কাছে আমরা নতজানু হয়ে বলতে পারি, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও। কারণ আমাদের বিশ্বাস সবাই আমাদের ফিরিয়ে দিলেও তার দেখানো পথেই আমাদের উত্তরণ ঘটবে। যুদ্ধ বিধ্বস্ত দেশের আকাশে শান্তির পায়রা উড়ুক, রবি ঠাকুরের গানে, কথায়, প্রতিবাদে। ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি।
সাথে যোগে যেথায় বিহারো, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, নয় গো বনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে, নয় গো বনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতেই প্রেম জাগিবে আমারো। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতেই প্রেম জাগিবে আমারো। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো। রবীন্দ্রনাথ প্রথাগত শিক্ষা যা শিশু মনকে চার দেওয়ালের মধ্যে বেঁধে ফেলতে চায়, তার তীব্র বিরোধিতা করেছেন। তিনি এর বিপরীতে প্রকৃতির সুনিবিড় সহচর্যে শিক্ষালাভের উদ্দেশ্যে আশ্রমের কল্পনা করেছিলেন। তার মতে প্রকৃতির রূপ, রস, গন্ধ মানুষকে চিন্তা করার এত অজস্র বিষয়ের সন্ধান দেয় যে প্রকৃতি হয়ে ওঠে আমাদের আত্মার আত্মীয়। তার মতে আদর্শ বিদ্যালয় লোকালয় থেকে দূরে, অর্থাৎ মুক্ত আকাশ ও উদার প্রাঙ্গণে গাছপালার মধ্যেই গড়ে তুলতে হবে, যেখানে আকাশ পাঠাবে মুক্তির বার্তা আর বৃক্ষ হয়ে উঠবে আমাদের প্রিয় সহপাঠী, যেখানে নদীর বয়ে চলা আমাদের দেবে প্রবহমানতা আর সহনশীলতার পাঠ, আর পাখিদের কিচিরমিচিরে এক অদ্ভুত আনন্দধারায় ভরে উঠবে আমাদের ভুবন। এই আদর্শকে পাথেয় করেই 1901 সালে তিনি গড়ে তুললেন শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয়। শান্তিনিকেতন প্রথম দিকে ছিল একেশ্বরবাদীদের নিভৃত সাধনাস্থল। কবি এখানে তার সেই আসনই পাতলেন যেখানে মানব কল্যাণকর সকল প্রকার সাধনার সমাবেশ হলো। কি গৃহস্থ কি সন্ন্যাসী, আশ্রম হলো সর্বজনের একটি তীর্থস্থল। সেটি যেমন মানব চেতনায় সকলের চেয়ে এগিয়ে, তেমনই নিল তার সঙ্গে বৃহত্তম মানুষ গঠনের দায়িত্ব। শান্তিনিকেতন রূপান্তরিত হলো বিশ্বভারতীতে, যেখানে তিনি প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির মিলন ঘটানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন, যে আত্মীয়তা বিশ্বে বিস্তৃত হবার যোগ্য, সেই আত্মীয়তার আসন এখানে পাতাবো। যত্র বিশ্বং ভবেত্যক নীড়ম। রবীন্দ্রনাথ চেয়েছিলেন প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে শৈশবকাল থেকেই ব্যক্তির মধ্যে বৈজ্ঞানিক বোধ গড়ে তুলতে, যাতে মানুষের জীবনচর্চায় তার প্রতিফলন ঘটে।
আজকের শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান চর্চার উপরে প্রভূত গুরুত্ব স্থাপিত হলেও প্রকৃতির লালন পালনে মানুষ যথাবিহিত গুরুত্ব প্রদান করে না। এই স্ববিরোধী অবস্থান যে মানব সত্তার জন্য মঙ্গলজনক নয়, রবীন্দ্রনাথ একথা অনুভব করেছিলেন বলেই বৈজ্ঞানিক বা যৌক্তিক বোধের চর্চায় প্রকৃতিকে অঙ্গীভূত করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর শিশুর দৈহিক ও মানসিক বিকাশের সম্পূর্ণতা দানের জন্য তাকে প্রকৃতির স্বাভাবিক রং রূপ সমৃদ্ধ ক্ষেত্রে স্থাপন করার কথা বলেন। প্রকৃতির জল, হাওয়া ও আলোর মাঝে যেখানে সভ্যতার কৃত্রিম সুবিধাগুলি অনুপস্থিত, সেখানে মানুষ বাধ্য হয় দেহের স্বাভাবিক শক্তিকে কাজে লাগাতে। ফলে যন্ত্র সভ্যতার ওপরে অতিরিক্ত নির্ভরশীলতার কুফল হিসেবে নানা রকম শারীরিক ব্যাধির হাত থেকে মানুষ মুক্ত হতে পারে। 9 দশকেরও আগে রবীন্দ্রনাথ কৃষি, পল্লী পুনর্গঠন ও সামগ্রিক উন্নয়নের যে কাজ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে শুরু করেছিলেন, সমগ্র বিশ্বে তা প্রথম। রবীন্দ্রনাথের শ্রীনিকেতন বর্তমানে ভারতে পল্লী উন্নয়ন কর্মসূচিগুলির আঁতুড়ঘর। বর্তমানে জাতীয় শিক্ষানীতি নিয়ে নানান বিতর্ক ও তার সুষ্ঠু রূপায়ণের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ও তার প্রয়োগিক রূপটি যথেষ্ট অর্থবহ। সাক্ষরতা, মাতৃভাষায় শিক্ষাদান, গতানুগতিক পাঠ্যক্রমের যান্ত্রিকতা, বিদ্যালয়ের কৃত্রিম পরিমণ্ডল, শিক্ষার বৃত্তিমুখীনতা, স্বাধীনতা ও শৃঙ্খলা, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, জাতীয় সংহতি ইত্যাদি নিয়ে নানান সমস্যার আবর্তে বর্তমান জর্জরিত। এই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন শুধু তত্ত্ব হিসাবে নয়, এর প্রয়োগও যথেষ্ট উজ্জ্বল তার শান্তিনিকেতনের তপবন শিক্ষায়। নিত্য নতুন ছন্দ ফুটেছে তার কাব্যে, গানে, নৃত্যে, চিত্রে, অভিনয়। অসংখ্য বৈচিত্র্যের মিলিত বিশ্বই যে তার কাছে অখণ্ড সত্তার ভগবান। সেই পরম ব্রহ্মের সন্ধান তিনি করেছেন তার প্রকৃতি শিক্ষার আত্মিক চেতনায়। কখন যেন প্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা রহস্য শিশু মনে বেজে চলা কৌতূহলের নরম মাটিতে তার দৃঢ় বীজ বপন করে দিল। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিশ্বয়ে, তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান, বিশ্বরে তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। বিশ্বভরা প্রাণের স্পন্দন নিজের অন্তরের উপলব্ধি করেই রবীন্দ্রনাথ শুধুই যে তার মাতৃভাষার সীমানায় তার কাব্যতরীকে নোঙর করে রাখেননি তা আমরা সবাই জানি। বর্তমান প্রজন্ম বাংলা গান শোনেই না,
তাদের আকর্ষণ শুধু হিন্দি বা অন্যান্য ভাষা গানের দিকে বলেই অনেকে অভিযোগ করেন। পাশ্চাত্য গানের প্রতি আকর্ষণ কিংবা পাশ্চাত্য সঙ্গীতের অনুকরণ মানেই যে নিজের শেকড়কে ভুলে যাওয়া নয়, তা রবীন্দ্রনাথ ঠাকুরের অজস্র সব কালজয়ী গান প্রমাণ করে। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ বলেছেন, আমি যথার্থ ইউরোপীয় সঙ্গীতের রসভোগ করিয়াছি, তখনই বারংবার মনের মধ্যে বলিয়াছি, ইহা রোম্যান্টিক, ইহা মানব জীবনের বিচিত্রতাকে গানের সুর অনুবাদন করিয়া প্রকাশ করিতেছি। আমাদের সঙ্গীতে কোথাও কোথাও সে চেষ্টা নাই যে তা নহে, কিন্তু সে চেষ্টা প্রবল ও সফল হইতে পারে নাই। সেই চেষ্টাকেই রবীন্দ্রনাথ পূর্ণাঙ্গ রূপ দিতে চাইলেন নিজের অভিনব প্রয়াসে। সেই স্রষ্টার থেকে অনুকরণ নিয়েই আমাদের এক প্রচেষ্টায় এবার আমরা তারই এক গানকে কয়ার আকারে পরিবেশন করতে চলেছি। সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব, জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব, শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর বিরাজ সত্য সুন্দর। রবীন্দ্রনাথ জীবনের প্রথম ভাগেই যখন ইউরোপে পড়তে গেলেন, তখন থেকে পাশ্চাত্য সঙ্গীতের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হলেন। স্কটল্যান্ডের বিখ্যাত কবি রবার্ট বার্নস রচিত বিখ্যাত গান অল্ড ল্যাং সাইন হয়ে উঠলেন
আমাদের চির নস্টালজিক মনের পুরানো সেই দিনের কথা। কারণ তার সৃষ্টি নির্দিষ্ট কোনো ভূগোল মানে না, বরং সে নিজেই হয়ে ওঠে এক স্বর্ণাক্ষরে লেখা ইতিহাস। Drink to me only with thine eyes, and I will pray.